আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অন পেজ এসইও নিয়ে। আমরা অন পেজ এসইওকে অনেক সময় বলি অনসাইট এসইও। সো অন পেজ এসইও বা অনসাইট এসইওর বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা অলরেডি ওভারভিউ দেখেছি আমাদের সেকেন্ড টিউটোরিয়ালে যে কীভাবে অনসাইট এসইও কী, এখানে আমরা কী কী কাজ করব। সো আজকে আমরা অন পেজ এসইওর থিওরি ক্লাস আলোচনা করব এবং নেক্সট আমাদের সপ্তম পর্বে আমরা এটার প্র্যাকটিক্যাল আলোচনা করব। ওকে, সো চলেন শুরু করা যাক। সো অনসাইট এসইও বা অন পেজ এসইও শুরু করার পূর্বে আমাদের ফার্স্টে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিভাবে তৈরি করা হয়েছে, মানে কোন সিএমএস দিয়ে তৈরি করা হয়েছে অথবা কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়েছে, এটা বুঝতে হবে। সো এটা বোঝার জন্য আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পরেও আমরা অনেক সময় বুঝতে পারি, আবার কিছু ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আমরা চেক করতে পারবো যে ওয়েবসাইটটা আসলে কী দিয়ে তৈরি। যেমন আমি যদি cmsdetect.com এই ওয়েবসাইটটাতে যাই এবং এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আমি যদি ইউআরএলটা কপি করি, দেখেন ইউআরএলটা কপি করলাম এবং ডিটেক্ট সিএমএস যদি ক্লিক করি, তাহলে এখানে আমাকে একটা ওভারভিউ দিচ্ছে তারা। এটা আমি কেটে দিচ্ছি, এটা পপ আপ ওভারভিউ দিচ্ছে। দেখেন এখানে বলা আছে যে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে এটা কিন্তু আমরা এই যে cmsdetect.com এখানে জানতে পারতেছি এটা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। সো আমরা যদি আরেকটা ওয়েবসাইট এখানে ইনসার্ট করি এবং সেমভাবে যদি এটা চেষ্টা করি, সো দেখেন এখানে আমাদের সিম্পল ক্রিমেশন ইউএসএ সার্ভিসটা এটা আমাদের তৈরি করা হয়েছে লারাভেল দিয়ে। আপনারা জানেন যে পিএসপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। সো আপনার যদি র কোড দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা হয় তাও আপনি জানতে পারবেন, আপনার যদি কোনো সিএমএস ইউজ করা হয় তাও জানতে পারবেন যে কোন সিএমএস ইউজ করা হয়েছে, এটা কি ওয়ার্ডপ্রেস নাকি শপিফাই নাকি স্কোয়ার স্পেস নাকি উইবলি নাকি উইক্স। সো কোন সিএমএস এটা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন, অথবা র কোডের মাধ্যমে করলেও এটাও জানতে পারবেন। সো এটা ফার্স্টে আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যান করতে হয় যে এইখানে আমরা অনসাইট এসইও কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এখন দেখেন অনসাইট এসইওর খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে স্নিপেট অপটিমাইজেশন নিয়ে। স্নিপেট কি এটা ফার্স্টে আমরা বুঝি। যখন আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ দেবো, যেমন এখানে আমি সার্চ দিচ্ছি কার রিপেয়ার সার্ভিস, যখন কোনো কিছু লিখে সার্চ দিচ্ছি দেখেন এখানে কয়েকটি ইনফরমেশন আমাদের আসতেছে। এখানে যেমন ছবি আসছে, এই নিচেরগুলোতে কিন্তু ছবি আসে নাই, তার মানে এখানে কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন আসছে। বাট প্রত্যেকটা রেজাল্টে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে দেখবো আমাদের ইউআরএলটা আছে, প্রত্যেকটা রেজাল্টে দেখেন প্রথমে ইউআরএল আছে, সেকেন্ড আমাদের একটা টাইটেল আছে, এখানে আমরা একটা টাইটেল দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই কিন্তু একটা করে টাইটেল আছে এবং সর্বশেষ 3 নম্বরে একটা করে ডেসক্রিপশন আছে প্রত্যেকটাতেই। এই যে প্রথম যে তিনটা ইনফরমেশান ইউআরএল, টাইটেল এবং ডেসক্রিপশান, এই তিনটাকে আমরা বলি স্নিপেট। এবং এই তিনটা প্রথমে আমাদের অপটিমাইজ করতে হয়, আমাদের জানতে হয় কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ইউআরএল লিখতে হয় এবং কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। সো আমরা ফার্স্টে একটু আলোচনা করি যে আমরা ইউআরএলটা কিভাবে লিখব। সো ইউআরএলটা কীভাবে লিখবো, দেখেন আমরা ইউআরএল ফার্স্ট অবস্থায় ইউআরএল হতে হবে শর্ট, ইউআরএল লং হলে হবে না। যেমন ধরেন এখানে আমরা কিছু ডট 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 দেখতে পাচ্ছি, তার মানে এটার পরেও আছে, বাট এই ইনের পরে কিন্তু এটার লেংথ যতটুকু আছে অতটুকু কিন্তু এখানে শো করতেছে না। তার মানে এখানে একটা লেংথ পরিমাণ কিন্তু আমরা এখানে ইউআরএলটা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, বা বেশি দেওয়াটা ভালোও না। সো 1 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে ইউআরএল হতে হবে শর্ট। 2 নম্বর শর্ত হচ্ছে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। সো আমার কিওয়ার্ড দেখেন কার রিপেয়ার সার্ভিস, আমার ইউআরএল এর মধ্যে কার রিপেয়ার সার্ভিসটা থাকতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা কার রিপেয়ার সার্ভিস কথাটা আছে। সো ইউআরএল এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনার যদি হোম পেজ হয় তাহলে ডিফারেন্ট, বাট যদি আপনি কোনো ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করেন বা পোস্ট নিয়ে কাজ করেন বা আর্টিকেল নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা থাকতে হবে। সো এটা হচ্ছে 2 নম্বর শর্ত। প্রথম শর্ত হচ্ছে ইউআরএলটা হতে হবে শর্ট, দ্বিতীয় শর্ত হচ্ছে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। এভাবে আমাদের ইউআরএলটা লিখতে হবে। এখন আমরা দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসি স্নিপেটের, সেটা হচ্ছে টাইটেল কীভাবে লিখতে হবে। সো 1 নম্বর শর্ত হচ্ছে টাইটেল লেখার 1 নম্বর শর্ত হচ্ছে টাইটেলটা হতে হবে শর্ট, টাইটেলের লেংথটা হতে হবে 50 থেকে 60 ক্যারেক্টার। টাইটেলের লেংথ হবে 50 থেকে 60 ক্যারেক্টার। অনেক সময় আমরা যদি ওস্ট ইউজ করি অথবা র্যাঙ্ক ম্যাথ ইউজ করি, তারা সাজেস্ট করে 40 ক্যারেক্টার দিলেও আমাদের মানে ভালো রেজাল্ট আসে। বাট আমরা ট্রাই করব যে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। সো টাইটেল শুড বি 50 to 60 ক্যারেক্টার লং। সো এরপরে আমরা হচ্ছে তৃতীয় যে শর্তটা, সেটা হচ্ছে টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। যেমন আমার এখানে লিখছি আমি কার রিপেয়ার সার্ভিস, এটা আমার কিওয়ার্ড। সো এখানে দেখতে পাচ্ছি কার রিপেয়ার সার্ভিস, এখানে কিওয়ার্ডটা আছে, কার রিপেয়ার সার্ভিস এখানেও কিওয়ার্ডটা আছে, কার রিপেয়ার সার্ভিস এখানেও কিন্তু
কিওয়ার্ডটা আছে। সো 3 নাম্বার যে শর্ত টাইটেল লেখা সেটা হচ্ছে কিওয়ার্ডের মধ্যে টাইটেলটা থাকতে হবে। চতুর্থ নাম্বার শর্ত, এটা অপশনাল, যদি এটা দিতে পারি ভালো, বাট যদি দিতে না পারি প্রবলেম নাই, বাট এটা দিতে পারলে অবশ্যই ভালো। চতুর্থ নাম্বার শর্তটা হচ্ছে যে কিওয়ার্ডটা থাকবে টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা থাকতে হবে ফার্স্টে, মাঝখানে না, কিওয়ার্ডটা থাকতে হবে ফার্স্টে। যেমন এখানে আমরা লিখছি বেস্ট কার রিপেয়ার সার্ভিস। সো এটা যদি কিওয়ার্ড হয়, এটা দেখেন ফার্স্টেই ডিক্লেয়ার করা আছে, এটা কিন্তু লাস্টেও ডিক্লেয়ার করা নেই, মাঝেও ডিক্লেয়ার করা নেই, ফার্স্টে ডিক্লেয়ার করা আছে। যেমন হোম কার রিপেয়ার সার্ভিস। সো এই কিওয়ার্ডগুলো যদি আমরা ফার্স্টে ডিক্লেয়ার করতে পারি সেন্টেন্সের ফার্স্টে, তাহলে এটা ভালো। সো আমরা টাইটেল লেখা 4টা নিয়ম দেখলাম। 1 নাম্বার হচ্ছে টাইটেল হতে হবে শর্ট, 2 নাম্বার হচ্ছে টাইটেলের লেংথ হতে হবে 50 থেকে 60 ক্যারেক্টার, 3 নাম্বার হচ্ছে টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, 4 নাম্বার হচ্ছে কিওয়ার্ডটা থাকতে হবে সেন্টেন্সের প্রথমে। এরপরে স্নিপেটের লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কীভাবে লিখতে হয় এটা দেখবো। ডেসক্রিপশন হতে হবে শর্ট, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ডেসক্রিপশনের লেংথ হতে হবে 150 থেকে 160 ক্যারেক্টার, এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ড অথবা সিনোনিম থাকতে হবে। দেখেন এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিওয়ার্ড অথবা তার সিনোনিম থাকতে হবে। মানে এক্স্যাক্ট কিওয়ার্ড না থাকলে হবে, আমরা যদি সিনোনিম ইউজ করি তাও হবে, বাট এক্স্যাক্ট কি এখানে অনেক সময় এক্স্যাক্ট কিওয়ার্ডটা প্রেফার করি, যেমন কার রিপেয়ার সার্ভিস, কার রিপেয়ার অ্যান্ড সার্ভিসেস, কার ডিলিং সার্ভিসেস। সো এখানে আমরা ডেসক্রিপশনের মধ্যে আমরা দিব আপনার দেখাচ্ছে কিওয়ার্ড অথবা তার সিনোনিম। আর এখানে পজিশন, কিওয়ার্ডের পজিশন যে কোনো জায়গায় হতে পারে, আপনার লাস্টে হতে পারে, ফার্স্টে হতে পারে, মাঝে হতে পারে, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা জায়গায় ইনসার্ট করা হইলেই হবে। সো ডেসক্রিপশন লেখার এই 3টা নিয়ম, একটা হচ্ছে ডেসক্রিপশন হতে হবে শর্ট, 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশনের লেংথ হতে হবে 150 থেকে 160 ক্যারেক্টার, এবং ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড অথবা তার সিনোনিম থাকতে হবে। এই 3টা জিনিস ফলো করে আমাদের স্নিপেট অপটিমাইজ করতে হবে। এরপরে আমরা আসি কন্টেন্ট অপটিমাইজ, যে আমাদের কন্টেন্টটা কেমন হবে, যখন আমরা একটা কন্টেন্ট লিখবো তখন কন্টেন্টটা কেমন হবে। যদি আমরা এখানে আসি, দেখেন এখানে আসলে আমরা বুঝতে পারবো কন্টেন্টের লেংথ। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কন্টেন্টের লেংথ হতে হবে অনেক বেশি, যত বড় হবে তত ভালো। আমরা প্রেফার করি সাধারণত 1500 ওয়ার্ড। যদি আপনি 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন সেটা ভালো, র্যাঙ্কিংয়ের জন্য ভালো। এরপরে আমরা দেখতে পাচ্ছি হেডিং, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে কিন্তু হেডিং থাকতে হবে, প্রপার হেডিং। আমরা যদি একটু টেবল অফ কন্টেন্টে যাই, এটার টেবল অফ কন্টেন্টে আসি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হেডিং ইউজ করা হয়েছে কিন্তু। সো আমরা এভাবে হেডিংগুলো ইউজ করার চেষ্টা করব। প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে হেডিং থাকতে হবে, এবং হেডিংগুলার দেখেন হেডিংগুলোর মধ্যে সাব হেডিং আছে, যেমন এটা আমার হেডিং 2, এটা কিন্তু হেডিং 3, এটাও হেডিং 3, এটাও হেডিং 3। তার মানে আপনার হেডিং ইউজ করতে হবে, হেডিংয়ের পাশাপাশি কিছু সাব হেডিং ইউজ করতে হবে, যেমন এটা আমার H2, এটা আমার H3, এটা আমার H3, এটা আমার H3। আচ্ছা, এরপরে আমরা কিওয়ার্ড ডেনসিটি নিয়ে একটু আলোচনা করি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে এই টোটাল আর্টিকেলের মধ্যে কতবার কিওয়ার্ড ইনসার্ট করা আছে। সাপোজ আমরা যদি ওস্ট ইউজ করি অথবা র্যাঙ্ক ম্যাথ ইউজ করি, তারা সাজেস্ট করে আমাদের যে 0.5% থেকে 2% পরিমাণ আমরা ইউজ করতে পারবো। 0.5% থেকে 2%, মানে 1500 ওয়ার্ড যদি আপনি ইউজ করেন, 0.5% মানে 7 বার, অ্যারাউন্ড 7 বার, 8 বার, সরি, 0.5% মানে 8 বার, এবং 2% মানে 30 বার। 1500 ওয়ার্ডের যদি আর্টিকেল হয়, তাহলে 1500 ওয়ার্ডের যদি আর্টিকেল হয়, তাহলে আপনি একটা আর্টিকেলের মধ্যে 8 থেকে 30 বার পরিমাণ একটা কিওয়ার্ড ইনসার্ট করতে পারবেন। সেম কিওয়ার্ড, মানে সেম কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারবো 8 বার থেকে 30 বার পরিমাণ। 8 বারের কম ইউজ করা যাবে না, 30 বারের বেশি ইউজ করা যাবে না, অ্যাকর্ডিং টু ওস্ট। আচ্ছা, এরপরে দেখি আমরা সেন্টেন্সের লেংথ, যে একটা সেন্টেন্সের লেংথ কেমন হবে। সেন্টেন্স আমরা সবাই জানি, যেমন এখানে ফুল স্টপ আছে, তার মানে এটা হচ্ছে একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স আমরা সাধারণত অ্যাকর্ডিং টু ওস্ট আমরা জানি যে একটা সেন্টেন্সের লেংথ হবে 20 ওয়ার্ড, মানে 20 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। একটা সেন্টেন্সের মধ্যে 20টা ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। 20টা ওয়ার্ডের বেশি হলে এটা আমাদের রিডেবিলিটি স্কোরটা অনেক খারাপ আনে। 2 নাম্বার, তারপরে আমরা দেখব প্যারাগ্রাফ লেংথ, যে একটা প্যারাগ্রাফের লেংথ কেমন হওয়া উচিত। সো একটা প্যারাগ্রাফের লেংথ আমরা সর্বোচ্চ 150 ওয়ার্ড পরিমাণে ইউজ করতে পারবো, 150 ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবো না, সর্বোচ্চ ইউজ করতে পারবো 150 ওয়ার্ড। 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে আমরা প্যারাগ্রাফের লেংথটা রাখার চেষ্টা করবো অ্যাকর্ডিং টু ওস্ট। এরপরে আমরা হেডিং কন্টেন্ট লেংথ, আমরা যদি চিন্তা করি যে একটা হেডিংয়ের আন্ডারে আমরা কতটুকু কন্টেন্ট রাখতে পারবো। যেমন ধরেন এটা একটা হেডিং, এই হেডিংয়ের আন্ডারে এতটুকু আমাদের একটা আমাদের প্যারাগ্রাফ আছে, বাট এখানে 2টা বা 3টা প্যারাগ্রাফও আমরা অনেক সময় রাখি, বাট কত ওয়ার্ড পরিমাণ আমরা রাখতে পারবো, এটা একটা কোয়েশ্চেন। সো আমরা অলরেডি দেখে আসলাম এর আগে যে প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ থাকতে হবে 100 থেকে 150 ওয়ার্ড। সো কত ওয়ার্ড পরিমাণ একটা হেডিংয়ে থাকতে হবে, দেখেন একটা হেডিংয়ের আন্ডারে আমরা সর্বোচ্চ 250 ওয়ার্ড পরিমাণ রাখতে পারবো, সর্বোচ্চ 250 ওয়ার্ড। তার মানে এখানে একটা হেডিংয়ের আন্ডারে কিন্তু আমরা 3টা প্যারাগ্রাফের মতো রাখতে পারবো। যদি 100 ওয়ার্ড করে বা সাপোজ ধরেন 100 ওয়ার্ড করে যদি ইউজ করি, তাহলে কিন্তু 3টা প্যারাগ্রাফ আমরা রাখতে পারবো একটা হেডিংয়ের মধ্যে।
তো সর্বোচ্চ আমরা রাখতে পারবো 250 ওয়ার্ড, একটা হেডিংয়ের আন্ডারে 250 ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। এরপর দেখেন কনসিকিউটিভ সেন্টেন্স, এটা আমাদের লেখার সময় জাস্ট মাথায় রাখতে হবে অথবা আমাদের রাইটারকে ডিরেকশন দিতে হবে যে কনসিকিউটিভ সেন্টেন্স যেন না আসে। কনসিকিউটিভ সেন্টেন্সকে এটা ফার্স্ট আমরা একটু জেনে নিই। কনসিকিউটিভ সেন্টেন্সটা হচ্ছে এখানে যে পরপর 3টা আমাদের প্যারাগ্রাফ আছে বা পরপর যে 3টা সেন্টেন্স আছে, এই পরপর 3টা সেন্টেন্স যদি সেম ওয়ার্ড দিয়ে শুরু হয়, পরপর 3টা সেন্টেন্স যদি সেম ওয়ার্ড দিয়ে শুরু হয়, এটারে আমরা বলি কনসিকিউটিভ সেন্টেন্স। যেমন এখানে অ্যাপ্লাইং দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড সেন্টেন্সও যদি অ্যাপ্লাই দিয়ে শুরু হইতো এবং থার্ড সেন্টেন্সটাও যদি অ্যাপ্লাইং দিয়েই শুরু হইতো, তাহলে এটাকে আমরা বলতাম কনসিকিউটিভ সেন্টেন্স। সো সাধারণত একই ওয়ার্ড দিয়ে 3টা সেন্টেন্স শুরু করা যাবে না। আমরা 2টা সেন্টেন্স পরপর থাকতে পারে, 2টার পরে আলাদা একটা ওয়ার্ড থাকতে পারে, প্রথম ওয়ার্ডটা, দেন আমরা আবার ইউজ করতে পারি সেম ওয়ার্ড, বাট পরপর একই ওয়ার্ড দিয়ে 3টা সেন্টেন্স কখনোই ইউজ করা যাবে না। আমাদের টেক্সট যেটা হবে, আমাদের এটা রাইটারকে ডিরেকশন দিতে হবে যে টেক্সটের মধ্যে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস বেশি ইউজ করতে হবে, প্যাসিভ ভয়েস কম ইউজ করতে হবে। যদি বলে প্যাসিভ ভয়েস কত % পরিমাণ ইউজ করতে হবে, প্যাসিভ ভয়েস আমরা 10% পরিমাণ ইউজ করতে পারবো, 10%-এর বেশি আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে পারবো না। আমরা আমাদের যে কন্টেন্ট থাকবে এখানে আমরা সিম্পল ওয়ার্ড বেশি ইউজ করব, কমপ্লেক্স ওয়ার্ড কম ইউজ করব। যেমন আমরা হসপিটাল হচ্ছে একটা কমপ্লেক্স ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমরা বেশি ইউজ করব না। আবার দেখা যাচ্ছে হসপিটালের সিনোনিম স্যাম্পল ওয়ার্ড আমরা সিম্পল ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, যেমন হেলথ সেন্টার অথবা ক্লিনিক সেন্টার, হেলথ ক্লিনিক বা হেলথ ক্লিনিক এরকম ইউজ করতে পারি। সো এগুলো হচ্ছে সিম্পল ওয়ার্ড। সো আমরা বেশি বেশি সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করার বেশি চেষ্টা করব। এরপর দেখেন আরেকটা ইউজ করতে হবে ট্রানজিশন ওয়ার্ড। ট্রানজিশন ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করে, যেমন অ্যান্ড, যেমন অর, যেমন টু। সো এই সেন্টেন্সগুলো কিন্তু একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে যুক্ত করে, যেমন উইথ। সো এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে যত বেশি আসবে তত ভালো। আচ্ছা, সো কন্টেন্ট অপটিমাইজেশনে সাধারণত আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে টেক্সটের ক্ষেত্রে। এরপরে আমরা আসি লিঙ্ক অপটিমাইজেশন, যে কী লিঙ্কের ক্ষেত্রে কী আমাদের খেয়াল রাখতে হবে। সো প্রথমে আমরা ইন্টারনাল লিঙ্ক ইউজ করব। ইন্টারনাল লিঙ্ক আমরা একাধিক ইউজ করার চেষ্টা করব। এখানে আমাদের যতগুলো আমাদের রিলেভেন্ট ওয়ার্ড থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্ক বেশি ইউজ করার চেষ্টা করব। যদি আমাদের সাপোজ ধরেন এই আর্টিকেলটা লিখে হয়েছে আমাদের বিকাম অ্যান এক্সপার্ট ইন পর্তুগাল এই রিলেটেড, তাহলে এই যে পর্তুগালের এক্সপার্ট নিয়ে যত আমাদের আর্টিকেল লেখা হয়েছে ওই আর্টিকেলগুলো কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারি। সো আপনি যত বেশি ইন্টারনাল লিঙ্ক যুক্ত করবেন তত এখানে আমাদের জন্য ভালো হবে। যেমন এখানে একটা ইন্টারনাল লিঙ্ক যুক্ত হয়েছে। সো এরকম আপনারা যত ইন্টারনাল লিঙ্ক যুক্ত করবেন তত ভালো। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্ক। অবশ্যই যদি এক্সটার্নাল লিঙ্ক আমরা অ্যাড করতে পারি সেটা ভালো। আমাদের যদি সাপোজ ধরেন আমাদের অনেক সময় এই রিলেটেড কোনো সোর্স আমাদের ওয়েবসাইটে থাকে না, বাট আমি চাচ্ছি যে এই রিলেটেড একটা রেফারেন্স আমাদের অডিয়েন্সদের মধ্যে দিতে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারি। সো আমরা একাধিক এক্সটার্নাল লিঙ্কও ইউজ করতে পারি, একাধিক এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারি। 3 নম্বর এখানে বলা হয়েছে অরফান পেজ। সো আমরা এখানে যে অরফান পেজগুলো থাকবে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের পেজের মধ্যে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে যেন কোনো অরফান পেজ না থাকে। অরফান পেজ হচ্ছে সেই পেজগুলো যে পেজগুলো অন্য কোনো পোস্ট অথবা পেজের সাথে কখনোই ইন্টারনাল লিঙ্ক হিসেবে যুক্ত হয় না। তার মানে দেখেন এখানে আমরা যতগুলো পেজ থাকবে অথবা পোস্ট থাকবে এগুলো কিন্তু ইন্টারনালি প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকতে হবে কোনো না কোনো পেজের সাথে। যদি কোনো না কোনো পেজের সাথে কানেক্টেড না হয় বা ইন্টারনাল লিঙ্ক হিসেবে যুক্ত না হয় সেই পেজগুলোকে আমরা অরফান পেজ বলি, এবং ওয়েবসাইটে যত অরফান পেজ থাকবে তত আমাদের এসইওর জন্য ক্ষতি। সো অবশ্যই যদি আমাদের কোনো অরফান পেজ থাকে এবং অরফান পেজটা যদি রিলেভেন্ট সোর্স হয় সেক্ষেত্রে আমরা অরফান পেজগুলোতে প্রায়োরিটি দেব আমাদের রিলেভেন্ট পোস্টের সাথে ইন্টারনাল লিঙ্ক হিসেবে যুক্ত করার জন্য। এরপরে আমরা দেখি মিডিয়া অপটিমাইজেশন। মিডিয়ার মধ্যে আমাদের কন্টেন্টের মধ্যে অবশ্যই মিডিয়া অ্যাড করতে হবে। যেমন প্রত্যেকটা আর্টিকেলে আমরা চেষ্টা করি একাধিক ইমেজ ইউজ করার জন্য। একটা ইমেজ ইউজ করছি আমরা, এখানে একটা ইমেজ ইউজ করছি আমরা, এখানে একটা ভিডিও ইউজ করছি। সো আপনাদের যদি রিলেভেন্ট ইমেজ থাকে অথবা রিলেভেন্ট ভিডিও থাকে অবশ্যই কন্টেন্টের মধ্যে আর্টিকেলের মধ্যে অবশ্যই রিলেভেন্ট ভিডিও এবং ইমেজ ইউজ করা উচিত। এবং যে ইমেজটা ইউজ করব এই ইমেজের মধ্যে আমাদের একটা অল্টার ট্যাগ ইউজ করতে হবে, একটা ব্রিফ দিতে হবে সার্চ ইঞ্জিনকে যে এই ইমেজটা আমরা কোন পারপাসে ইউজ করছি বা ইমেজটা কি অর্থ এখানে বহন করতেছে।
এটা রিলেটেড, এটাকে আমরা বলি অল্টার টেক্সট। আমরা অনেক সময় ক্যাপশন অ্যাড করতে পারি, এটাও এসইওর জন্য ভালো। এরপরে আমরা দেখব সোশ্যাল ট্যাগ এবং স্কিমা, এই দুইটাও আমাদের অপটিমাইজ করতে হবে। আমরা যদি সোশ্যাল ট্যাগ বা স্কিমে এখান থেকে দেখতে পারবো না, আমরা যদি এখান থেকে ভিউ পেজ সোর্সে যাই তাহলে দেখতে পাবো। এখানে যদি আমি দেখেন সোশ্যাল ট্যাগ লিখি, আমাদের সাধারণত আমরা ওয়েবসাইটে দুইটা সোশ্যাল ট্যাগ ইউজ করি, একটা হচ্ছে ওপেন গ্রাফ এবং একটা হচ্ছে টুইটার কার্ড। আমরা যদি এখানে ওজি লিখি সিম্পলি, দেখেন এখানে ওজির প্রপার্টিগুলো আসতেছে, সোশ্যাল ট্যাগগুলো আসতেছে, এগুলো প্রত্যেকটা সোশ্যাল ট্যাগ। এবং সোশ্যাল ট্যাগের মধ্যে আমরা সাধারণত একটা ইমেজ ইউজ করি, যে ইমেজটা সাধারণত আমরা ফেসবুকে যদি কোনো লিঙ্ক শেয়ার করি দেখবেন যে একটা ইমেজ আসে, একটা টাইটেল আসে এবং একটা ডিসক্রিপশন আসে। সো এই যে টাইটেল, ইমেজ এবং ডিসক্রিপশন যে আসে, এটারে আমরা বলি ওপেন গ্রাফ। সো এই ওপেন গ্রাফের মধ্যে যে টাইটেল, যে ইমেজ এবং যে ডিসক্রিপশন আপনারা সেট করবেন, ফেসবুকের মধ্যে কিন্তু সেই জিনিসগুলাই আসবে। সো আপনারা অবশ্যই যখন আমরা একটা পোস্ট করব, অবশ্যই পোস্টের মধ্যে আমাদের এই ওপেন গ্রাফের প্রপার্টিগুলো অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ওপেন গ্রাফের মধ্যে আরেকটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টুইটার কার্ড। আগে নাম ছিল টুইটার কার্ড, এখন আসছে এক্স অ্যাপিয়ারেন্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টুইটার কার্ড নামেই আছে। সো টুইটার কার্ডে অবশ্যই অ্যাড করতে হবে এক্সের জন্য। সো এখানে এক্সের জন্য আমরা টুইটার কার্ড ইউজ করবো, এবং এক্স বাদে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর জন্য আমরা ওপেন গ্রাফ ইউজ করবো। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর জন্য ওপেন গ্রাফ। এবং শুধু টুইটার বা এক্সের জন্য আমরা ইউজ করবো টুইটার কার্ডস। সো এটা হচ্ছে আমাদের সোশ্যাল ট্যাগ। এই সোশ্যাল ট্যাগগুলো অবশ্যই আপনার আর্টিকেলের মধ্যে থাকতে হবে, তাছাড়া কিন্তু আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি হবে না। সর্বশেষ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্কিমা। আপনার যে আর্টিকেল, এটা যে একটা আর্টিকেল, এটা বোঝানোর জন্য আমাদের স্কিমা ডিক্লেয়ার করতে হয়। আমরা যে প্রপার্টিটা, যে ট্যাগটা ইউজ করবো আমাদের ওস্টের মাধ্যমে অথবা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে অথবা ম্যানুয়ালি, সেখানে কিন্তু আমাদের স্কিমা সেট আপ করার একটা অপশন থাকে এবং বলা থাকে যে এটা এখানে আমরা কোন ধরনের স্কিমা ইউজ করছি। যেমন এটা আমার আর্টিকেল, দেখেন এখানে আমার টাইপ দিছে আর্টিকেল, সেখানে আর্টিকেল টাইপের স্কিম আমরা অ্যাড করছি। সো প্রত্যেকটা পেজের মধ্যেই কিন্তু, প্রত্যেকটা পেজ অথবা পোস্ট বা কন্টেন্টের মধ্যে আমাদের স্কিম অ্যাড করতে হয়। এটা সার্চ ইঞ্জিনকে ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য যে হ্যাঁ, এখানে যে কন্টেন্টটা আমরা লিখছি, এই কন্টেন্টটা কোন ধরনের কন্টেন্ট, এটা কি আর্টিকেলের কন্টেন্ট, নাকি এটা কন্ট্যাক্ট পেজের কন্টেন্ট, নাকি এটা অ্যাবাউট পেজের কন্টেন্ট, নাকি এটা ফ্রন্ট পেজের কন্টেন্ট, নাকি এটা কর্নার স্টোর কন্টেন্ট, বা এখানে আমরা মানে কন্টেন্টটা কোন ধরনের কন্টেন্ট, এটা কিন্তু আমরা স্কিমার মাধ্যমে সাধারণত বোঝাই থাকি। এটা সব থেকে ভালো কাজ করে আমাদের লোকাল বিজনেসের ক্ষেত্রে বা রেসিপি রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন খুব ভালোভাবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এইখানে যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই টপিকসগুলো, প্রত্যেকটা টপিকস নিয়ে কিন্তু আমরা আমাদের সপ্তম পর্বে প্র্যাকটিক্যালি দেখব যে এই জিনিসগুলো কীভাবে আমরা অপটিমাইজ করতে পারি। আশা করি সবাই আপনারা আমাদের টিউটোরিয়াল সিরিজটি এনজয় করতেছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা আরও বেশি জানতে চান যে ভাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।